মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জাকে তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে সহানুভূতিতে মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য মানায় না, মানায় না, মানায় না, মানে না। ইস মেঘো মে, মানুষের মুখে চপ্পল মানে নাকি? ব্যাবে নেকাত বাবার বই নেকার কি ছিড়ি। আমার কথাটা শুনে বাবু আমি এগে নাল হয়ে গেল। আর এগে গেল তো বয়ে গেল। আমি কি তো সাতটাকে কাটাবো নাকি তুই সত্যি সত্যি আমার ভাতার? হ্যাঁ, কাল সকালবেলা এই বাবুর ফেলার ছেড়ে আমি চলে যাবো। কোথায় চলে যাবেন কাকিমা? কি বললে বাবা শুভেন্দু? কাকিমা? হ্যাঁ কাকিমাই তো। ভাস্কর বাবু পাড়া সম্পর্কে আমার কাকা হলে আপনি আমার কাকিমাই তো হবে। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। দেখো আমার তো মাথার গন্ডগোল, আমার কিচ্ছু মনেই থাকে না। ঠিক বলেছো। কি করে থাকবে বৌদি? তোমার তো আমার মাথার গন্ডগোল। হ্যাঁ গন্ডগোল তো, ঠিক বলেছো, ঠিক বলেছো। একটু একটু গন্ডগোল। হ্যাঁ বৌদি, দাদার মুখে শুনেছি তোমার নাকি ছোটবেলা টাইফয়েড হয়েছিল। হ্যাঁ হয়েছিল মানে? ও বাবা সে কি কাণ্ড! একদিকে শোনো, একদিকে জম টানছে, একদিকে মানুষ টানছে, একদিকে জম টানছে, তারপর জমের মুখে নাপতে মেরে দিয়ে আলম। কি বললো বৌদি? দেখেছো ওই যে মাথার গন্ডগোল, তাই মুখ ফসকে আমার কিসব কথা বেরিয়ে যায়। বাবা শুভেন্দু, এইসব কথা জানো তুমি আমার তেনার কানে তুলো না। হ্যাঁ আপনি নিশ্চিন্তে থাকুন কাকিমা। আপনাদের বাড়িতে এসে আমি অনেক কিছু লক্ষ্য করেছি। কি লক্ষ্য করেছো বাবা? আপনি আপন মনে বকবক করেন, তাছাড়া শাড়ি কাপড়টা অনেকখানি তুলে ভুলে যাই। আমি ভুলে যাই বাবা। আমার তো মাথার গন্ডগোল আমার মনেই থাকে না। অনেক দিনের অভ্যেস তো। হ্যাঁ, অনেক দিনের অভ্যাস মানে? এই দেখো তুমি ক্ষমতার বৌদির কাছে সব কথা কৈফিয়ত চাইবে না, একদম ঠিক নয়। আর তোমাকেও বলি বাবা শুভেন্দু, ছোট হয়ে বড়দের কাছে এইসব কথা তুমি একদম বলবে না। যাও যাও, যে যার কাজে যাও, যাও আচ্ছা যাও আচ্ছা যাও। আচ্ছা। কি কাণ্ড! আর একটু হলে আমি ধরা পড়ে যাচ্ছিল। আমার মুখ থেকে কিছু আজে বাজে কথা বেরিয়ে যাচ্ছে, সেটাকে সামাল দিতে একেবারে হাড় কালি হয়ে যাচ্ছে, হিমশিম খেয়ে যাচ্ছি। এরকম করে কি পারা যায়? এরকম করে পারা যায় না? একদম পারা যায় না, একদম যায় না। তার চেয়ে দুদিন পরে আমাকে ফিরে গিয়ে আমাকে কেমন করে নাচতে হবে, আমাকে কেমন করে গাইতে হবে, আমি সেই ব্যাপারটা একটু প্র্যাকটিস করে নিই। নইলে 14 পকের ভাতারের ঘর করতে করতে ব্যাপারটা একদম মরচে পড়ে যাবে। হ্যাঁ আমার
পুলিশকে ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও ঘর সন্ধ্যেবেলায় কি নাম নাচছিলে, কি গান গাইছিলে? আগে কেলার সিং মা, কি বললে? ও বাবা, কেলার সিং গো মা, কেলার সিং। ও আপনি বুঝবেন না মা, আপনি পুরনো দিনের মানুষ তো। তা যাই বলো বাপু, ঘরের বউকে সন্ধ্যেবেলায় এমন ঠেই করে নাচতে আমি কখনো দেখিনি। যা করেছো করো, যা কোনোদিন করবো। আচ্ছা মা, আচ্ছা বলছি মা, আপনি ঠাকুর বাড়ি গিয়েছিলেন বুঝি? হ্যাঁ বাছা, তোর মতি গতি দেখে আমার ভালো লাগছে না, তাই মা কালীর কাছে গিয়ে পুজোটা দিয়ে এলাম। এসো এসো, সিঁদুরটা পরে দিই, ভালো করে একটু সিঁদুরও পরতে পারো। এই নাও, আসবার সময় এই লক্ষ্মীর পাঁচালিটা কিনে এনেছি। লক্ষ্মীর হ্যাঁ, পড়ে শোনা বাবা, তুমি আমাকে পড়ে শোনা। করবো তাহলে বসে। এসো মাগো লক্ষ্মী রানী আমার ঘরেতে, সবাই যেন সুখে থাকে তোমার বাড়িতে, দুঃখ যেন চিরকাল ঘুরে ঘুরে থাকে, অন্তর যাবে তুমি মাগো কি বলবো তোমাকে। ও মা গড! কি করছো তুমি? হ্যাঁ, এটা লক্ষ্মীর পাঁচালি পড়া হচ্ছে। বুঝলাম বুঝলাম, বড় লোকের মেয়ে বলে কিছুই কি শেখানি। ছোট নয় সে, তোমার মা না হয় মারা গেছে, কিন্তু ঘরে তো তোমার বউদি ছিল, তা সেও কি তোমাকে কিছুই শেখায়নি? তার কাছে কি কিছুই শেখনি? দাও আমাকে, দাও আমি পড়ে শোনাচ্ছি। তোমায় করিব পূজা, ধূপ ধুনা দিয়া, মাগো আরতি করিব তোমায়, নৈবেদ্য সাজায়া। বাহ দিদি বাবা, দেখে শুনে মনে হচ্ছে তুমি একেবারেই সুস্থ হয়ে গেছো। ওরে শালা রহমান, আয় আয় আমার পাশে বস। না দিদিমা, আজ আর বসবার সময় হবে না। আর তুমি একটু চুপ করে বসো, তোমার হাতটা একটু দেখে নাও। ওকে ওকে দিদিমা, আপনি একেবারে ঠিক। জানো না তুমি কি ভাবছো বলো তো? ভাবছো আমি তোমার শাশুড়িকে দিদিমা, মুসলমানের ছেলে তোমার শাশুড়িকে দিদিমা বলে ডাকছি, কি ব্যাপার তাই না? তাহলে বলি শোনো, ভাস্করের মামার বাড়ি আর আমার মামার বাড়ি একই গায়ে। হ্যাঁ, আমি আর এই রহমানের মায়ের মাঝে দুজনে সই পাতিয়েছিলাম। ও তাই বুঝি মা? হ্যাঁ মা, আমরা ঈদের সময় খেতে যেতাম। আর শোনো না, ওদের ঈদের সময় আমরাও যেতাম ওদের বাড়িতে, সে কি আনন্দ, কি আনন্দ। এখনো কি তোমার কম আনন্দ দিদিমা? মামা বড় লেখক হয়েছে, এমন সুন্দর বৌমা পেয়েছো। হ্যাঁ রে রহমান, ভালো কথা মনে করেছিস তো। এই দেখ 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 দেখ, এদিকে আয়, বৌমাকে একটু ভালো করে দেখ। কি হয়েছে? কি আবার হবে? বৌমার তো মাথার গন্ডগোল, সেইটা আবার বেড়েছে। তোমার বুঝতে ভুল হচ্ছে। না। বড় লোকের মেয়েরা এরকমই খামখেয়ালি হয়। কি ভাবনা, আমি ঠিকই বলিনি? হ্যাঁ ঠিক বলেছো। দিদিমা আসছি, মামিমা এলাম। ও মা, ও মা, হ্যাঁ বলছি আপনি তাহলে একদম সুস্থ হয়ে গেছেন বলুন মা, তাহলে আমি দুদিনের জন্য বাপের বাড়ি যাব। বৌমা দেখো, বৌমা দেখো, স্বামীর ঘর করতে এসে এত ঘন ঘন বাপের বাড়ি যা ভালো নয়। কিন্তু মা, কোনো কিন্তু নয় সঙ্গীতা, আমার মা যা বলবে তুমি তাই শুনবে। মা সুস্থ হলে কি হবে? মায়ের এখন রেস্টের প্রয়োজন, তাই তোমার এখন বাপের বাড়ি যাওয়া চলবে না। দেখলে তো, দেখলে তো বৌমা, মায়ের উপর ছেলের কেমন টান, এমনিও মায়ার বাঁধনে তুমিও বাঁধা পড়বে যখন তুমি ছেলে পুলের মা হবে। ওরে ও ভাস্কর, তুই এই নিয়ে বৌমাকার বকাঝকা করিস না। একটা কথা কি জানিস বাবা,
মেয়েরা বিয়ের পর প্রথম প্রথম বাপের বাড়িতে এসে রাতে শুয়ে ঘুমোতে পারতো না। তাদের মনে হতো আবার কবে কবে যাব আমার বাবার বাড়িতে। তারপর তারা যখন মা হয়, নাতি নাতনি ঠাকুমা হয়, মাথার চুলগুলো সব পেকে যায়, তখন কি হয় জানিস? তখন বাপের বাড়ির কথা তাদের মনেই থাকে না, মনেই থাকে না। হ্যাঁ, কানে গেল ওই বুড়িটার কথাগুলো কানে গেল। আমি নাকি ছেলের মা। মায়ার বাঁধনে জয়রা খাই যে ভেবেছেনটা কি? ভেবেছেনটা কি? মিটিয়ে দিন আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন। কাল ভোরবেলায় বিকেল থেকে চলে যাবো। হ্যাঁ, তুমি তো আমায় বিশ্বাস করো না। বিশ্বাসের মুখে আমি নাতি মারি, নাতি বিশ্বাসের মুখে আমি থুতু ফেলি। কেন তুমি কেন আমায় বিশ্বাস করো না? কেন তুমি অন্য পুরুষের থেকে আমাকে অন্য চোখে দেখবে না? বেশ কিছুদিন তো হয়ে গেল আমাদের বাড়িতে তুমি বউ সেজে আছো। মা ভাইয়ের উপর বিশ্বাস স্থাপনের জন্য এক ঘরে থাকছি ঠিকই, কিন্তু এক বিছানা নয়, আলাদা আলাদা বিছানায়। বলো, আমি কি তোমাকে কোনোদিন স্পর্শ করতে চেয়েছি? আমি কি কোনোদিন অশ্লীল ইঙ্গিত করেছি? সেই জন্যই তো আমি বড় মুশকিলে পড়ে গেছি বাবা। ভেতরে ভেতরে আমি যেন কেমন হয়ে যাচ্ছি। আপনাদের বাড়ি তো আবার নো কাটতে গো। কে আসছে তপন? আমার দাদু গো, আমার দাদু, অক্ষয় দাদু, অক্ষয় দাদু। সর্বনাশ, অক্ষয় দাদু আসছে। জ্ঞাতি সম্পর্কে দাদু। ও বাদ তাতে এ নিয়ে তোমার কিচ্ছু ভাবতে হবে না। ওলা না আমাদের তত দিতে চলেছে। আমি বলেছি ও বাড়ির বৌদি বলি কি লক্ষ্মী, কি লক্ষ্মী। আমি এখন যাই গো ভাস্করটা। এই মুন্নি একবার বিকেলে পালিকে দেখা করি। এই মুন্নির জন্য একটা নজর নেড়েছিল, তুমি একটু মুন্নিকে। ও বাবা, বৌদির না আমি হচ্ছে, আমি তো বৌদিটা তুই পালিকে বিকেলে দেখা করি। নজর তাদের চোখে বাবা বৌদির আমি হচ্ছে মুন্নি। খবরদার, অক্ষয় দাদুর সামনে তুমি আপনিও বলবে না আর বাবুও বলবে না। কিন্তু উনি যদি আমাকে উল্টোপাল্টা প্রশ্ন করে তখন আমি কি করবো? এই ঘোমটার আড়াল থেকে, ঘোমটাটা দিয়ে দাও, ঘোমটার আড়াল থেকে আমার দিকে লক্ষ্য করবে। আচ্ছা, ঠিক আছে। আমার লক্ষ্মী বলতো নাচবো কই? এসো এসো দাদু, অক্ষয় দাদু এসো। তা জানতে যখন পেরেছিস ভাস্কর তোরা এ পাড়াতেই থাকি, তখন একবার কেন 1000 বার আসবো। দাদু এই ভাস্কর, নাচবইয়ের সঙ্গে তোর বয়সে তো অনেক তফাৎ। কি গো, দাদুর কথার উত্তর দাও। আপনি থামুন। মানে তুমি থামো তো। হ্যাঁ, দাদুর কথার উত্তর আমি ঠিক দেব। হ্যাঁ, আসলে কি হয়েছে জানেন তো দাদু? আমাদের তো প্রেম করে বিয়ে হয়েছে, তাই ও আমার বয়স দেখিনি আর আমি ওর বয়স দেখিনি। তা নাচবো? হ্যাঁ, এই ভাস্করকে হঠাৎ তুমি বলার আগে আপনি বললে কেন? এই যে মানে এই আমাকে বর ভাবতে গিয়ে তোমাকে বর ভেবে গেলে তাই। দাদু, হ্যাঁ? বলছি, ঠাকুমার কথা আপনার খুব মনে পড়ে, তাই না? পড়ে না আবার। হ্যাঁ নাচবো। যাক সে কথা। তুমি নাকি খুব বড় লোকের বাড়ির মেয়ে, বাপের বাড়ি থেকে কত গয়না পেয়েছো। এটা হ্যাঁ নাচবো। অত বড় লোকের বাড়ির মেয়ে হয়ে শেষকালে এই ভাস্করকে ভাস্কর
বলো না দাদু। হ্যাঁ? কেউ বেশি কথা বললে এই আমার বই মাথাটা একবার গরম হয়ে যায়, হ্যাঁ। আর তখন মনে হয় হ্যাঁ। পাগল। পাগল? এই যে এই শোনো, বেশি বকবক না করে, বেশি বকবক না করে তাড়াতাড়ি নিচে বসে চলো, চলো বলছি, নইলে নইলে তোমার জামা কাপড় ছিঁড়ে আমি একেবারে কুচি কুচি করে দেবো, কুচি কুচি করে দেবো, কুচি ওরে কুচি। বাবা, ওরে বাবা, এই মেয়েটা বদ্ধ পাগল। তাহলে ভাস্কর একেবারেই সুখী নয়, তাই পাগলের পাল্লায় পড়ে ভাস্করের মায়ের তাহলে চোখের জলের নাকের জলের অবস্থা। ঠাকুর, এবার মনে হচ্ছে তুমি আছো, তোমার চোখ আছে প্রভু। এবার বলো সঙ্গীতা, আমি কেন তোমাকে জিজ্ঞাসা করেছিলাম পায়ের চপ্পল কেমন মানায় অমানুষের মুখে? মুতে তুলু কথা না বলে আজ আমি তাঁত করে দেখাবো। আর এই জন্য তো দাদার দোকান থেকে কাগজ পেন সব চুরি করে লিখে এসেছি। আজ আমি এক্ষুনি বই নেকা তুলু করবো। মুখে বল সব না, মুখে বল, তুই কি লিখছিস আমি কিছু বুঝতে পারছি নি। বলবো গো দাদু, বলবো, তার আগে তো নেকাটা আমার শেষ হোক। তুই এখনো নিকেছিলি? নিচ্ছি গো দাদু, নিচ্ছি, কিন্তু না ঠিক মতো নেকা আসতে না। তুই আবার বই লিখবি, তার আবার কথা। ওই দাদু, তুমি আমার মুখে মারলে বেটা, আর মুখে চুড়ে মারলে একটা নেতা। চুপ কর খেপা, চুপ কর। তোর দ্বারা কিচ্ছু হবে না, সবই আমার ভাগ্য, সবই আমার কপাল। আমার যদি বয়স কম হতো না, তাহলে আমি বই লিখে দেখিয়ে দিতাম কেমন করে লিখতে হয়। যত সব পুরো ভাবু কথা কানে কিচ্ছু জানে না। উলি বাবা রে, উলি বাবা রে, নেকা বেলুন তেলে, উলি বাবা রে, নেকা বেলুন হুলুল হুলুল করে। এই তো আমি দেখছি আমার দাদু একটা মতো শয়তান, আর আমার বৌদিটা ভিতর নবী মেয়ে মালু, আর আমার দাদার বিদায় কত ওই মুখার্জি বাবুর লোকের আমার দাদার কুমতি দোকানটা ভেঙে দিয়েছে। আমি মুন্নিকে ভালোবেসে ফেলেছি, আমি এবার মুন্নিকে বিয়ে করতে চাই। ওই মুন্নিকে দেখতে দেখতে আমার বইটা নেকাতে হয়ে গেল। এইবার এই বইটা ওই ভুট্টার দোকানে বিক্রি করে দিয়ে আমি মুন্নির হাতে অনেক টাকা তুলে দিব। সেই টাকা দিয়ে আমার মুন্নি দুটো মুরগি বুঝবে, আর সেই মুরগিতে ডিমের পর ডিম, ডিমের পর ডিম, ও পাটা পাট পাটা পাটা পাট করে ডিম পারবে। আর সেই ডিমগুলো বাজারে বিক্রি করে আমি মুন্নির জন্য শাড়ি কিনবো, গয়না কিনবো, তারপর আমি বাবুর মতো আরাম করবো। মুন্নি আমার পা টিপবে, হাত টিপবে, তখন আমি ডিমের কখন যাবো, তখন আমি লিখবো। আবার এই কথা, আমার দাদু মত শয়তান, আর আমার দাদর বেদয় কত, আর আমার বৌদিটা ভিতর। কি বললি খেপা? আমি লোভী মেয়ে মানুষ, হ্যাঁ? এই খুন্তি দিয়ে তোর জিপটা যদি আমি পেঁচিয়ে পেঁচিয়ে না কেটেছি না, তো আমার নাম আশালতাই নয়। আর আমি লিখবো আমার বৌদির নাম আতা, দেখতে বিতন খাতা। কি বললি খেপা? পাড়ার লোকে
বলে শুধু আসালো তার মনটা নাকি বাবুই পাখি বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা। আমি নাকি লোভী মেয়ে মানুষ, হ্যাঁ? দাঁড়া দাঁড়া, আসুক আসুক সে বাড়িতে। আজ যদি আমি মুখের ওপরে এই কথাগুলো তাকে আমি সব না বলতে পেরেছি তো আমার নাম আশালতাই নয়। আশা, তুমি আজ আমার সঙ্গে একটা হিন্দি সিনেমা দেখতে যাবে। শুনেছি বইটা নাকি সেক্স ভায়োলেন্স আর নাচে গানে ঠাসা। তা আমাকে নিয়ে গিয়ে কি হবে? আমি নাকি আমার মনটা বাবুই পাখির বাসা, আমি নাকি লোভী মেয়ে মানুষ। তোমায় কে বলেছে আশা? কেন তোমার ওই ভাই খেপা তপন? ও তপন, ও তো একটা পাগল। ওর কথা শুনে তুমি আমার উপর রাগ করে বসে আছো আশা। আমার সেই গুমটির দোকানটা ভেঙে দেওয়ার পর থেকে আমি একটা অপরিসীম কষ্টে ভুগছি। আরে আমার কথা শুনলে তোমাকে আর এত কষ্ট পেতে হতো না। আশা, আরে এই যুগে সব পুরুষেরাই বইয়ের কথা শুনে, একমাত্র তুমি ছাড়া। এই তো এতদিন যদি তুমি আমার কথা শুনতে তাহলে তুমি অনেক উন্নতি করতে পারতে, যেমন বইয়ের কথা শুনে উন্নতি করেছে তোমার ভাস্করদা। আমিও ভাস্করদের থেকে অনেক বেশি উন্নতি করব। তা কি করে করবে? অন্ধকারের পথে পা দিয়ে হ্যাঁ, কি বললে? নিজেকে আলোর জগৎ থেকে কালোর পৃথিবীতে ভাসিয়ে দিয়ে। কি বলছো তুমি? আমি একদম ঠিক বলছি আশা। আর অনেক কথা বলার বাকি আছে। মানুষের এদেশের শিক্ষা ব্যবস্থা যখন আমাকে ভালো থাকার প্রতিশ্রুতি দিতে পারলো না, তখন আমার সঙ্গে তোমাকে ওই অন্ধকারের পথে পা বাড়াতে হবে। তাই আজ তুমি আমার সঙ্গে একটা হিন্দি সিনেমা দেখতে যাবে। তোরা সিনেমা দেখতে না গিয়ে দুজনে যদি একবার ভাস্করের বাড়ি থেকে ঘুরে আসবো। তাদের সুখের সংসারে দুঃখের ছায়া কি না ফেললেই নয় দাদু? সুখী নয় রে স্বপন, সুখী নয়। ভাস্করটা সুখী নয়। আরে না, তোমার বৌদিটা হচ্ছে একটা পাগলি। পাগলি? পাগলি মানে সাংঘাতিক পাগলি। আমি নিজের চোখে ভাস্করের বাড়িতে গিয়ে দেখেছি। এই বউটা ভাস্করের জামার কলার ধরে হেজরা হেজরি করছে। দাদু, বৌদি কি সত্যিই পাগল? হ্যাঁ, এ কথা সত্যি রে সবর। ভাস্করদা হঠাৎ দেখে আমার স্ত্রী সঙ্গীতা আমার ভাইকে খুন করবে বলে একটা গোলা টিপে ধরেছে। সর্বনাশ! ঈশ্বর, যাতে ওরা আমার বাড়িতে গিয়ে আসল ব্যাপারটা জানতে না পারে, সেই জন্য আমি মিথ্যে কথাটা বলতে বাধ্য হলাম। তুমি আমার অপরাধ নিও না দয়াময়। ছি 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 ছি। শুধু তাই নয় রে স্বপন, শুধু তাই নয়, দুজনের বয়সের কত তফাৎ। এই বলছে আপনি, এই বলছে তুমি। হ্যাঁ, আপনি এক কাজ করুন দাদু। হ্যাঁ? এই 500 টাকা দিন, 500 টাকা রেখে দিন। 500? হ্যাঁ বাবা, 500 টাকা। আমি রোজ এসে এমনি ভাবে টাকা দিয়ে যাব। তোমরা আমরা বাড়িতে গেলে সঙ্গীতার পাগলামিটা আরো বেড়ে যেতে পারে, বলা যায় না। হয়তো কামড়াকামড়ি করে রক্তারক্তি কাণ্ড বাঁধি বসতে পারে। দাদু মিষ্টি খাবে। সপন, বৌমা, আমি কিন্তু মাঝে মাঝে এসে এমনি করে টাকা দিয়ে যাব। যে বলি কি বুঝলে গো? হ্যাঁ? আরে দাদু, তুমিও বা কি বুঝলে? নাচবো? দাল মে কুছ আলা, তোমাদের হাসির শব্দে আমার কানে তালা লেগে গেল। তোমরা মানুষের অসহায়তার সুযোগ নিয়ে কত ব্যঙ্গই না করতে পারো, কিন্তু ওসব করে তোমাদের কোনো লাভ হবে না। ভাস্করদাকে ছোট করে তোমরা বড় হতে চেও না। ভাস্করদা মানুষ। তাই তোমরা যদি অমানুষের মতো বড় হতে চাও, তাহলে একসঙ্গে আমার সঙ্গে তোমরা এই অন্ধকারের পথে ঝাঁপিয়ে পড়ো। দাদু, সন্ধ্যের পুকুর যখন একবারে গেমে গেছে নাচবো, তখন ভাস্কর এবারে কাতলা মাছের মতো খাবি 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 খাবি। ভাস্করদা এসেছে। ভাস্করদা এসেছিলেন, পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেছেন। এত চেষ্টা করে ভাস্করদাকে ধরতে পারলাম না। আচ্ছা, ভাস্করদার ঠিকানাটা বলতে পারেন? তুমি কে? আমি ওনার সম্বন্ধী, মানে? উনি আমার জামাইবাবু। মানে আরে না, চিনতে পারছো না দাদু? না। আরে ইনি হলেন সঙ্গীতাদির ভাই। আপনারা আমার দিদিকে চিনলেন কি করে? সে কি গো, তোমার পাগলি দিদি
যে আমার দুঃসম্পর্কের নারব কি বললে আমার দিদি পাগলি? পাগলি মানে সাংঘাতিক পাগলি। আমি নিজের চোখে ভাস্করের বাড়িতে গিয়ে দেখে আচ্ছা আপনি কতদিন আগে আমার দিদিকে দেখেছেন? এই তো দুদিন আগে। দুদিন আগে? আচ্ছা বলুন তো আমার দিদিকে দেখতে কেমন? তাহলে শোনো, তোমার দিদি বেশ সুন্দরী। আর গায়ে একা গয়না কপালে দপদপ করছে সিঁদুরের টিপ। আর সিঁথিতে সিঁদুর। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ঠিকই বলছেন, আমি অনেক দিন হলো আমার দিদিকে দেখিনি তো তাই। আচ্ছা আমি চললাম। জামাইবাবু ঠিকানা নিয়ে যাবেন না? জামাইবাবুর ঠিকানা নেওয়ার আগে আমি আমার দিদির কপাল ভাঙার ঠিকানাটা বাড়িতে পৌঁছে দিই, কারণ আমার জামাইবাবুর বাড়িতে আমার দিদি যে পাগল হয়ে আছে সে কথা আমার দাদা জানে না, বৌদি জানে না, ভাই ভাইপোও জানে না, এমনকি আমার দিদিও জানে না। না না মেজবাবু না, আমি তোমার কথা বিশ্বাস করি না। বলতে পারেন না? ওই তুমি পাগল হয়ে গেছো মেজবাবু। না ওই পাড়ার লোকেরা তোমাকে মিথ্যে কথা বলেছে। না মিথ্যা নয়, জামাইবাবুর বাড়িতে যে মেয়েটা আছে সে বউ সেজে আছে এবং তার নামও সঙ্গীতা। সঙ্গীতা? হ্যাঁ পরান্দা। এই ভদ্র মহিলার নামও সঙ্গীতা? তবে আর বলছি কি পরান্দা, ব্যাপারটার মধ্যে এমন এক রহস্য লুকিয়ে আছে যেটা তুমিও ধরতে পারছো না আর আমিও ধরতে পারছি না। হ্যাঁ শোনো শোনো মেজবাবু শোনো। বলো পরান্দা। আসল ব্যাপারটা কি সেটা জানার জন্য আগে তোমাকে জামাইবাবুর বাড়ি যেতে হবে। হ্যাঁ তুমি কাল সকালে জামাইবাবুর বাড়ি পৌঁছে যাবে। সে তো যাবই পরান্দা, তার আগে আমাকে দেখে আসতে হবে আমার দিদি কেমন আছে ওই জামাইবাবুর বাড়িতে। পরান্দা তুমি বলতে পারবে ওই ব্যভিচারের লেখক সাগরের সঙ্গে আমার দিদির সম্পর্ক কোথায় পৌঁছেছে? অনেক অনেক দূর। তুমি বাধা দিতে পারছো না। কি করে পারবো মেজবাবু? আমি তো এবারই যাবো। আমার ক্ষমতা কতটুকু তুমি বলতে আর শুনে পারো? রাখো পরান্দা, আমি আমার শেষ ক্ষমতা প্রয়োগ করে আমি দাদাকে ব্যভিচারের হাত থেকে ফিরিয়ে আনবো, মেজবাবু। দিদিকে ফিরিয়ে আনবো সর্বনাশা অন্ধকারের পথ থেকে। সুমিতার হাত থেকে মদের বোতল কেড়ে নিয়ে আবার আমি তার হাতে বই তুলে দেবো। তুমি শুধু দাদার মতো এই ভাইয়ের পাশে থেকে আমাকে একটু সাহায্য করো পরান্দা, আমাকে একটু সাহায্য করো। এখন নয় পরান্দা, বাকি কথা আমি পরে শুনবো। তার আগে আমাকে দেখে আসতে হবে আমার হতো লাগেনি দিদি স্বামীর ঘরে যে ভদ্র মহিলা সঙ্গীতা নাম নিয়ে সিঁদুরে সিঁদুর করে ভয়ঙ্কর নায়িকা সাজে বসে আছে, সেই মহিলাকে জামাইবাবুর সঙ্গে তার আসল সম্পর্ক কি? কি আমার পিসি পাগল হয়ে গেছে? এই জন্য সকাল থেকে আমি পিসিকে দেখতে পাচ্ছি না। সাগর কাকু, ও সাগর কাকু, লেখা বন্ধ করে তাড়াতাড়ি আমার কাছে এসো। কি হলো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? কারোর কথা শুনতে পাচ্ছে না রাজেশ, কারণ রাজেশের চোখ দুটো চলে গেছে গঙ্গা ফড়িংড়া মেঠো পথ ধরে সে গেই নদীর দিকে। ফিকে গেছে সূর্যের আলো, তখন বিবর্ণ বিষণ্ণ বেলা। ওই তো গাধি আসছে গায়ের ডাগর মেয়ে পদ্মা, তার ভিজে কাপড় ভেদ করে সদ্য স্নান করা শরীরে লাউ ডোগার মতো লতে ওঠা তার যৌবন। সাগর কাকু, পিসি আর তোমার সাথে বেড়াতে যাবে না। কেন, তোমার পিসির কি হয়েছে ডিউ? সবাই বলছে আমার পিসি নাকি পাগল হয়ে গেছে। সঙ্গীতা পাগল হয়ে গেছে? মোটেই না, সঙ্গীতা আমাকে পাগল করে দিয়েছে। না হলে আমি কি করে লিখছি এইসব অশ্লীল গল্পগুলো? কিন্তু রক্ষণশীল লেখক ভাস্কর ব্যানার্জি সে কি পাচ্ছে? তার বউ তাকে ছেড়ে পালিয়ে এসেছে, কোনো প্রকাশক তার বই ছাপতেই চাইতে চা, অথচ আমি তার বউকে নিয়েই কি হলো মিস্টার সাগর রায়, হঠাৎ এত হাসি কেন? আপনাদের ভগ্নিপতি কাম লেখক মিস্টার ভাস্কর ব্যানার্জির চালাকির কথাটা শুনে। তা কথাটা কি? তিনি নাকি সকলকে বলে বেড়াচ্ছে সঙ্গীতা পাগল হয়ে গেছে। শুয়োরের বাচ্চা ভাস্কর ব্যানার্জি টিপস খেলছে টিপস, কিন্তু সে কি জানে আমার দাদা ওভারটেক্স খেলে তাকে একেবারে মিক্সচার বানিয়ে দেবে? যাক গেছে কথা। আপনি
আমাদেরকে বলতে পারেন হেরোইন, পাত্তা, ব্রাউন সুগার এগুলো কোথায় পাওয়া যায়? পুলিশকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। পুলিশ বলে দেবে? শিওর, কারণ ওরাই তো জানে কোন থেকে ওইসব মাল পাওয়া যায়। তা আপনি হঠাৎ ওইসব ছাইপাস খাবেন কেন? মদের নেশায় আমার ভিতরের আমিটাকে বধ করতে পারছে না বলে। আপনার অস্থির হিয়াকে চিয়াস করতে একটু হেরোইন সেবন করে ফেলুন, তাতে আপনার ভেতরে আমি বাইরে আমি, দুটো আমি একটা বাদামি স্বপ্নের সন্ধান পেয়ে যাবে। সাগর, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, থাকো বন্ধু আমার পাশে, থাকো বন্ধু আমার পাশে। সে জানোয়ার আমার দিদিকে পাগল বলে চালাতে পারে, আমি তাকে পাগল করে চালিয়ে দেবো। আজকে ভাস্কর বলে কিনা আমার দিদি পাগল হয়ে গেছে। কে বলেছে রে সুমি? কথাটা তো কে বলেছে? কে আমার? তোর স্বামী? সে আমার কাছে স্বামী নয়, সে এখন আমার দাদার কায়দা করে একটা দাগিয়ে আসামি। তা আসামিটাকে কাঠগড়ায় তুলতে গেলে সাক্ষীটা তো তোকেই দিতে হবে। দেব। সাদা চোখে পারবি তো, নাকি আমার এই মদের বোতল থেকে 2 গ্লাস মাল মুখে ঢেলে নেবে? অমিত পরাক্রম অজিত বেখা ব্যানার্জির আধুনিক মন, যে মেয়ে স্বামীকে আসামি সাজিয়ে পর পুরুষের দিকে এগিয়ে যায়, তার চরিত্রে লজ্জা বলে কি কোনো কথা থাকা উচিত? এই নবাব পুত্রের মতো একদম কথা বলবি না ইডিয়ে। দাদার কাছে আমি আমার ব্যভিচারের লাইসেন্সটা পেয়ে গেলেও আমি যে আমার অরিজিনাল স্বভাবটাকে পাল্টাতে পারছি না রে দিদি। তাই তো মাঝে মাঝে এই বুকের মধ্যে ফুসে ওঠে কামার সালার হাপড়। আমি তখন কাঁদতে কাঁদতে বলি, মনটা আমার নবাব সিরাজ, ভাগ্য মির্জাফর। মনটা আমার নবাব সিরাজ, ভাগ্য মির্জাফর, ভাগ্য। আমার এই কাণ্ডজ্ঞানী রাস্তার ভাইয়ের সঙ্গে তলে তলে লাইন চালাচ্ছে, না হলে ইডিটা সবার কাছে আমাকে কি করে পাগল বলে প্রমাণ করতে চাইছে? কি করে? ও দাদা, তুমি কি কিছুই শোনোনি? সেই রাস্কেল ভাস্করটা তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে আমাকে পাগল বলে প্রমাণ করতে চাইছে। কারণ আমি সমস্ত প্রকাশককে বলে দিয়েছি কেউ জানো না ওর বই ছাপে। কিন্তু ধাপে ধাপে সে কোথায় নামছে তুমি একবার চিন্তা করে দেখেছো? হ্যাঁ, কাল পর্যন্ত সে আমার চিন্তার মাপের মধ্যে ছিল, কিন্তু আজ তাকে আমি চিন্তার মাপের বাইরে বাড়িয়ে দেব। সাগর, সাগর স্যার, অসহায় হয়ে পড়েছে সুন্দরী মেয়েটা, কোনো পথই খুঁজে পাচ্ছে না। কি করে পাবে? তার স্বামী যে তাকে পাগল প্রতিপন্ন করতে চাইছে। তুমি কি লিখতে সামনে? সত্যি কথাই লিখছি স্যার, কারণ যেমন করে হোক আজকের সমাজে ওই লেখককে উল্লঙ্ঘ করতেই হবে, প্রচার করে দিতে হবে। রক্ষণশীল লেখক চোর, চোর চুরি ধাপ পাবা। আইডিয়া, আইডিয়া। ভাস্করকে তুমি কত নিচে নামাতে পারবে সাগর? আমাকে লেখা থামাতে না বললে ওই ভাস্কর ব্যানার্জিকে আমি সুনামের 7 তলায় থেকে নামিয়ে দেবো বদনামের ওই নর্দমায়। সেই জন্য আমি তোমাকে সবসময় সাহায্য করতে রাজি আছি। তোকে তো সাহায্য করতে হবে সঙ্গীতা, কারণ নারীর সাহায্য ছাড়া কোনো পুরুষের জীবনে জয়লাভ করতে পারেনি। যে শয়তান তোকে পাগল বলে চালাতে চাইছে তাকে আমি ছেড়ে দেব মনে করেছো? মোটেই না। ওই ছাড়া শয়তানকে পথের ভিখারি করে ছাড়বো। থাকবে না ওর সম্মান, থাকবে না ওর প্রতিপত্তি, এমনকি থাকবে না ওর কলম ধরার হাতটা পর্যন্ত। বলেন সব। তুই তো ভাস্কর ব্যানার্জিকে চিনিস। হ্যাঁ বাবু, আসমানের নিচে থাকবো আর সুরজকে চিনবো না, এ কেমন করে হয়? খবরদার ইডিয়েট, আমার সামনে সেই ইডিয়েটটা জয়গান করবি না বলে দিচ্ছি। কেন মেম সাহেব, পরাজয়ের অন্ধকার কি আপনাদের সামনে এগিয়ে আসছে? চাকর হয়ে মনিবের মুখের পর কথা বলিস, তুই কোন সাহসে? মনিবরা যা বলবে তা মাথা হেড করে শুনবি। আর মাসে মাসে মাইনের টাকাটা গুনবি। লেখক বাবু, মাইনের টাকা গুনতে গুনতে যদি কখনো
আপনি আমার কামটা করতেন, একবার সঞ্চালিতেন, এই চেকর বেকরদের কত দুঃখ। ওকে যদি আমি সুখের ঠিকানাটা দেখিয়ে দিই, সুখের ঠিকানা তোর জীবনে দুঃখ বলে কিছু থাকবে না। তোকে একটা কাম করতে হবে। বলেন কামটা কি? যে হাতে ভাস্কর ব্যানার্জি বই লিখছে, সেই শালা শুয়োরের বাচ্চার হাতটা তোকে কেটে আনতে হবে। পারবি না ডেপি, পারবি না ডেপি, পারবি না। ড্যাম্পিডের একটা কথা শোনেন, বল। হাত কেটে দেওয়ার কি দরকার? সেফ একটা কাম করলেই বিলকুল ঝামেলা সব সাফাই। ভাস্কর বাবুকে যদি যে একদম জানে খতম করে দিই, জানে জানে খতম করে দিই, ডেপি। কাল টিভিতে ভারত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ম্যাচটা দেখলি তো? ছি 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 ছি, ভারত কি বিশ্রীভাবে হারলো বলতো? তেন্ডুলকারকে অধিনায়ক করাটাই ভুল হয়েছে। সচিন একা কি করবে বল? সৌরভ তবে একটু চেষ্টা করেছিল, কিন্তু বাকি সব আসলে আমরা খেলা নিয়ে এত মাতামাতি করলে কি হবে? ওরা খেলা নিয়ে কিচ্ছু ভাবে না, সব জায়গায় রাজনীতি। খেলা নিয়ে আমারও ভাবতে ভালো লাগছে না সুবন্ধু। খেলাধুলা তো এই অবস্থা, চারিদিকে ভারতের পরাজয়। ফুটবল তো ভারত সারা পৃথিবীর কাছে গোহারণ। ক্রিকেট নিয়ে যা একটু গর্ব ছিল তাও ধুলিস্বাদ। হকিতে পিছিয়ে পড়েছে, এরই একটু আশার আলো দেখেছে লিয়েন্ডার পেস। টেনিসে ব্রোঞ্জ। মানুষ তবু তো দেখতে ছাড়ে না, টিভি নামক বোকা বাক্সর সামনে বসে হাজার হাজার স্কুল পড়ুয়াদের ভিড় করে অবাক চোখে বিশ্ব দেখছে। সেই জন্য তো বাচ্চারা কানামাছি হাডুডু খেলে না, মেয়েরা পুতুল নিয়ে বড় বউ খেলে না, তারা খেলে হিন্দি গানের আন্তাক্ষরী। জাতীয় সঙ্গীত মনে থাকে না, মনে থাকে টিভিতে শোনা বিজ্ঞাপনের গান। বাহ, ব্যাপারটা তুই তো দারুণ ব্যাখ্যা করেছিস তো। এগুলো আমার কথা নয়, এগুলো আমার দাদা নতুন উপন্যাসের এই কথাগুলি লিখেছে। তাই বল, আমি ভাবলাম এত কথা শিখলি কি করে? তোর মুখে এ ধরনের কথা তো আগে শুনিনি। এই যে আগামী দিনের মানব বৃক্ষের চারা, তোমরা কে দেখেছো সেই আনন্দ মঠের ভীষণ ভয়ঙ্কর পদচিহ্ন গ্রামটাকে? না কাকু। কি করে দেখবে? এখন তো এসব বই আর কোনো বাড়িতে পড়া হয় না। রামায়ণ মহাভারত কবেই যে দুই প্রকার গর্তে চলে গেছে। এখন বাবা মা ছেলে বউ স্কুল কলেজে পড়া নাতি নাতনির হাতে শুধু অশ্লীল পত্রিকা। তবু আমি বলবো কাকু, তবু আমি বলবো আপনি লিখে যান কাকু, আপনি লিখে যান। লেখা যেন কোনোদিনও বন্ধ করবেন না। কে? ও শুভেন্দু। হ্যাঁ দাদা, আমার সঙ্গে খেলা নিয়ে আলোচনা করতে এসেছিল। ইস, আমি বুঝতেই পারিনি যে তোরা দুজনে এতক্ষণ এখানে ছিলিস। এই যা একটু ভেতরে যা, আমাকে একটু একা থাকতে দে। তুমি লেখো দাদা, আমি বৌদিকে চা করে দিয়ে যেতে বলছি। আবার আবার গঙ্গা আসবে, আবার আবার যন্ত্রণা বাড়বে। কিন্তু গঙ্গাকে নিয়ে আমি এখন কি করি? কিন্তু কিন্তু ওর তো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি কি করতে চেয়েছিলাম আর আর কি হয়ে গেল? কি পেলাম আমি? কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। সাধের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। ভুল কিসে না জেনে যাই মাসুল দিয়ে, হিসাবের শূন্য আমার মেলেনি সব বিকিয়ে। ভুল কিসে না জেনে যাই মাসুল দিয়ে, হিসাবের শূন্য আমার মেলেনি সব বিকিয়ে। ললাট লিখা লিখে বিধাতা নাম কিনেছে ভাগ্যদাতা, তাই রাখি
সেই দাতার পায়ে হাজার সেলাম কি চেয়েছি আজ, কি যে পেলাম কি চেয়েছি আজ, কি যে পেলাম কি চেয়েছি আজ, কি যে পেলাম। কিন্তু গঙ্গার হাত থেকে আমি কি করে নিষ্কৃতি পাবো? ওর তো অনেক টাকা বাকি পড়ে গেছে। তাছাড়া গঙ্গাকে নিয়ে আমার লজ্জার শেষ নেই। মা আবার অসুস্থ হয়ে পড়ে আমাকে চরম বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আমি যে এখন কি করি, আমার এই যন্ত্রণার কথা কাকে জানাই? কেন তোমার যন্ত্রণার কথাগুলো বুঝি আমাকে জানানো যায় না? হ্যাঁ, তুমি তুমি সরে গেলে কেন? তুমি কি অসুস্থ? না না, তুমি নয়, তুমি নয়, আপনি বলো, আপনি। সন্ন্যাসীর পরন থেকে গেরুয়া বস্ত্র খুলেনি, তাকে আবার পরাতে চাও শুধুমাত্র কোপনি? আমার লেখা বই পড়ে আমার কথাগুলো আমাকেই শোনাচ্ছ? তুমিও তো আমার স্বপ্নের রং নিয়ে তোমার মতো করে সেই স্বপ্নের জাল আমাকে দিয়ে বোনাচ্ছ। এটা আমার প্রথম উপন্যাসের কথা। এটা আমার প্রথম ভালোবাসার ব্যথা। কিন্তু মা সুস্থ হয়ে গেলে তোমাকে তো চলে যেতে হবে। আবার চলে যাবার পথে তোমার শিক্ষার কাঁটা মুঠো মুঠো করে ছড়িয়ে দিয়েছো কবে? আমি তোমাকে বোঝাতে পারছি না গঙ্গা, আর বেশি দিন তোমার এখানে থাকা চলবে না। আমার চলে যাওয়ার কথা তুমি আর কোনো দিন বলবে না। কি সর্বনাশ! আমার আমার অসহায়তার সুযোগ নিয়ে আমার চরিত্রের উপর জাঁতার মতো চেপে বসে থাকতে চাইছে। আমার বুকের ভিতর ঘুমিয়ে থাকা সেই স্বপ্নের পাখিটা কি মিষ্টি সুরে গান গাইছে। ও তো নগ্রামে, ওকে জোর করে তাড়াতে চাইলে ও খিস্তি খেউর গালাগাল দিয়ে আমার মান সম্মান সব ধুলোই লুটিয়ে নেবে। আমি কি জানতাম বৌমা, বৌদি, কাকিমা, মামিমা, নাতু এই সুন্দর শব্দগুলো আমার স্বপ্ন সাথীর ফুল ফুটিয়ে দেবে। সেই অসভ্য মেয়েটা এরকম সভ্য ভাষা শিখলো আজ কি করে? আমি কত ওকে শিখেছি ওর বই পড়ে, কত ওকে শিখেছি একটু একটু করে। আমি দূর থেকে ওর বই লেখা দেখেছি। আমি খুব কাছ থেকে ওর মনের খবর রেখেছি। না না না, প্রশ্রয় নয়, যেমন করে হোক ওকে তাড়াতেই হবে, ওকে তাড়াতেই হবে। আমার এই শাখা পলা, এই সিঁদুর, শাশুড়ির মায়ের মতো স্নেহ, অমরের প্রাণ খোলা ভালোবাসা সব সব আমাকে হারাতে হবে। না না না। তোমার
ভাস্কর, দুজনের মুখেই একই কথা। কি ব্যাপার বলো তো ভাস্কর দা? ভেতরে আয়। সঙ্গীতা, ও আমার ভাই স্বপন। আসুন স্বপন ঠাকুরপো, আমি আপনার দাদার মুখে আপনার অনেক কথা শুনেছি। কিন্তু বৌদি, তোমার চোখে জল কেন? জল না মানে কদিন ধরে আমার খুব ঠান্ডা লেগে গেছে তো। ঠান্ডা লেগেছে? হ্যাঁ রে স্বপন, আমি রোজ সারা রাত জেগে বই লিখি, তা তোর বৌদিকে সারা রাত জেগে বসে থাকতে হয়, আর সেই জন্যেই। বুঝেছি দাদা, বুঝেছি। তোমার পাশে তো বৌদিকে থাকতেই হবে। কি নারী, কি পুরুষ, একাকি কোনো মহান কাজ কেউ করতে পেরেছে? তাই তো কবি নজরুল ইসলাম লিখে গেছেন, আমি সাম্যের গান গাই, আমার দু চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার নর। এ বিশ্বের যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপরস মধু, গন্ধ নির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখে আছো তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরিতে শাহজাহান, বাহিরিতে শাহজাহান। তুমি না, তুমি পাগলি দাদা, বৌদি কাঁদতে কাঁদতে চলে গেল কেন? সেদিন তো তোদের বাড়ি গিয়ে বলে এসেছিলাম সঙ্গীতা পাগল। তুমি যে কোনো কারণেই হোক নিজেরই যন্ত্রণা ঢাকবার জন্য বৌদিকে পাগল বলে অনেক কিছু চাপা দিতে চাও। স্বপন, যেমন চাপা দিতে চাই আমি। তুমি তো মোরা থেকে বেঁচে উঠেছো দাদা, আমি যে বেঁচে থেকেও বেঁচে নেই, সেটা কি তুমি বুঝেছো? বুঝেছি বলেই তো সেদিন তোদের বাড়ি গিয়ে 500 টাকা আমি দিয়ে এসেছিলাম। এই যাক সে কথা, বলি চাকরি বাকরি কোনো সন্ধান পেলি? চাকরি বাকরি সন্ধান এই যুগে, অথচ ইন্টারভিউর পর ইন্টারভিউ দিয়েছি, অথচ যারা ইন্টারভিউ নেয় সেই সব বঞ্চিতের দল আমাদের মতো বেকার ছেলেদের চাকরি থেকে বঞ্চিত করার জন্য আমাদের নিয়ে তারা রসিকতা করে। স্বপন, তুই কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবি? এই বেকারেরই জ্বালা সহ্য করতে করতে আমি হয়তো শেষ পর্যন্ত পাগলই হয়ে যাব। তাই তো আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে এসেছি দাদা, আমি কি ভালো থেকে দুঃখ ভোগ করব, নাকি খারাপ হয়ে সুখ ভোগ করব? অনেক অনেক সুখ দাদা, অনেক অনেক সুখ। স্বপন কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে? অজিত মুখার্জির গুমটি তখন ভেঙে দিয়েছে, সে খবর আমি শুনেছি, কিন্তু সেই যে আমার সম্বন্ধী এ খবর ওরা জানতে পারেনি। একেই নিজে যন্ত্রণা মরছি, তার উপর বিপদের মহোৎসব, এক রাস যন্ত্রণা, ত্রাই ত্রাই করব, একটা ভয়ঙ্কর রকমের দুশ্চিন্তা আমি আমার মস্তিষ্কে অনুভব করছি। ওই কণিকা মেয়েটা আমার মায়ের ভালোবাসার মণি ঘরেই স্বর্ণমণি হয়ে বসে আছে। এখন আমি নিরুপায়, মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওই কণিকাটাকে যদি ভোরবেলা গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে মাকে বলি, মা তোমার সেই বৌমা বড়লোকের মেয়ে আমার সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি পালিয়ে গেছে, না না না, তা কি করে হয়? তাহলে তো আসল সঙ্গীতা আর নকল সঙ্গীতা সব এক হয়ে যাবে। তাহলে কি হবে? কি আবার হবে? এইভাবে সংসারে অশান্তি হলে দিদিমা মারা যাবে। রমন, তুমি কি বলো তো মামা? দিদিমাকে এইমাত্র আমি দেখে এলাম, তোমার পালস ভীষণ বেড়ে গেছে। মামিমা কি বললে জানো? কি বললে? বললে এর জন্য দায়ী তোমার মামা। শোন মামা, আমাকে শোনে কোনো লাভ হবে না মামা, মন দিয়ে বরং মামিমার কথাগুলো শুনবে। মামিমা এ সংসারে বিরল, এ সংসারে বিরল, একথা তুমি নিশ্চয়ই জানবে, নিশ্চয়ই জানবে। কি আশ্চর্য,
ওই অসভ্য মেয়েটা আসর একেবারে জাঁকিয়ে বসেছে। কালি কালি আমি ওকে গলা ধাক্কা দিয়ে যাও লিখতে বসো। তুমি তুমি লিখতে বসলে তোমার জন্য ধূপ জেলে দিয়ে আমি চা করে নিয়ে আসবো। আমি চাপা খাবো না। কালকে লেখাটা যেন তুমি কোথায় শেষ করেছিলে? তুমি দয়া করে এখান থেকে যাও। হ্যাঁ আমার মনে পড়েছে, মানুষের দুটো চোখ, দুটো কান, একটা মাত্র মুখ। তাই প্রত্যেক মানুষের উচিত দুবার শোনা, দুবার দেখা, একটি বার কথা বলা, মানে কারেক্ট কথা বলা। তুমি ইংরাজি বলছো? একটু আগে তুমি নজরুলের কবিতা বললে, তুমি কি লেখাপড়া করেছিলে? Time and tide wait for none. সময় এবং স্রোত কারোর জন্য দাঁড়ায় না। ঠিক আছে, একটু একটু করে বোবা হয়ে যাচ্ছে, মানে মানসিক বোবা, তাই প্রতিবাদও বোবা। সেই জন্যই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চণ্ডী মণ্ডপে আজ পঞ্চায়েতের কন্দল, মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝে মুখে মিথ্যা রাজনৈতিক স্লোগান, রমাপদ রায় চৌধুরী বন পলাশের পদাবলী কীর্তন আসরে আধুনিক শিল্পীরা গাইছে আমি কলকাতার রসগোল্লা। নমস্কার, কোথায় যাচ্ছেন? একটু সাবধান। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো, আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। কখনো শ্যাম বাজারে, কখনো রাধা বাজারে, কখনো শ্যাম বাজারে, কখনো রাধা বাজারে, আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। লজ্জা লজ্জা লজ্জা, এবার ভারতবর্ষের স্বাধীনতার লজ্জা। আর আমি লিখতে পারছি না, চিৎকার করে বলতে ইচ্ছা করছে।
জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। অমন করে অবলোক দৃষ্টি দেখছে মেয়েটির দিকে, কি দেখছো নিশি? আপনার সাহিত্য পূজার অঙ্গনে এক দেবী মূর্তি। তুমি কি জানো ওর নাম সঙ্গীতা? জামাই বাবু, ওর হাতের রূপের ধোঁয়ায় শঙ্কে মিশিয়ে দিয়ে আমি ওর নাম রাখলাম গীতা। তুমি তো আসল পরিচয় জানতে এসেছো। জানতে এসেছিলাম জামাই বাবু, এখন মনে হচ্ছে আমি এক পূজারিনীর কাছে এক বিন্দু স্নেহ কিনতে এসেছি। তুমি জানতে আসনি ওর সঙ্গে আমার সম্পর্ক কি? জানতে পেরেছি জামাই বাবু, আপনি এখনো অসহায়, একাকী। তাহলেই বলো দেখি, ঠিক এই মুহূর্তে আমি কতখানি প্রয়োজনীয়। শুনতে চাও আমার মুখ থেকে সেই ভয়ঙ্কর উত্তর? তাহলে শোনো, তুমি জামাই বাবুর কাছে কতখানি প্রয়োজনীয় সেটা জামাই বাবু জানে, কিন্তু আমি জানি তুমি আমার পূজনীয়। আর এগিয়ে না, কেন? ওর আমার মাঝে এখনো কোনো জনপদের জন্ম হয়নি। মাঝখানে শুধু জল থই থই স্রোতস্বিনী নদী। আমি সেই অপর নদী ফাঁস সাঁতরে পেরিয়ে গিয়ে তোমাকে একটা প্রণাম করবো দিদি। তুমি ভুল করলে নিশি, মেয়েটির আসল পরিচয় ও বারাঙ্গনা। আপনি ভুল বললেন জামাই বাবু, মেয়েটি বারাঙ্গনা নয়, মেয়েটি বরাঙ্গনা। তাই তো ওই দেবাঙ্গনার মতো আমার দিদির মুখ থেকে একটা বরাবয় বাণী আমি শুনতে চাই। পাইনি, পাইনি এমন কোন স্নেহ সম্ভাষণ আমি কোনোদিন পাইনি আমার দিদির কাছ থেকে। কোনোদিন সে আমাকে ভাই বলে ডাকেনি। দিদি, দিদি, তাই আজ থেকে আমি তোমার ভাই। দিদি, তোর এই দিদি কিন্তু সত্যি গলিকা, সে কিন্তু সত্যি বারাঙ্গনা। কে বলে তোমায় বারাঙ্গনা? কে দেয় থুতুও গায়ে? হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সমসতী মায়ে। নাই হলো সতী, তবু তোমরা মাতা ভগিনীর জাতি। তোমাদের ছেলে আমাদের মতো, তারা আমাদের জ্ঞাতি। শোনো মানুষের বাণী, জন্মের পর মানব জাতি থাকে না কখনো প্রাণী। পাপ করিয়াছে বলিয়া কি নাই পুণ্যের অধিকার? শত পাপ করি হয় বিখণ্ড দেবত দেবতা। অহল্যা যদি মুক্তি লাভে গো, মেরি হতে পারে তুমি। তোমরাও কেন হবে না পুচ্ছ বিমল সত্য সেবী। মায়ের ছবি ওদের বুকে আছে স্বপ্ন লেখা, মায়ের ছবি ওদের বুকে আছে স্বপ্ন লেখা। অভাগিনী নারী কসারিনী আজ, অভাগিনী নারী কসারিনী আজ নীরবে সইবে ব্যথা। গোরা মা ওরা ভগ্নী, ওরা নয় কো পতিতা। ওরা মা ওরা ভগ্নী, ওরা নয় কো পতিতা। নীরবে সইবে ব্যথা। মায়ের ছবি ওদের বুকে আছে স্বপ্ন কথা। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতঃ। নমঃ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতঃ। নমঃ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতঃ। নমঃ নমো তস্मै নমো নমঃ।
চলো সঙ্গীতা চলো, আমরা আজ বাড়ি গিয়ে নাচ গান করি। তাই চলো, আমার আর এখানে ভালো লাগছে না। বাড়ি গিয়ে তোমাকে নিয়ে ঠিক কিভাবে আমি জড়িয়ে ধরে বলবো। সঙ্গীতা আহ